দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে যা জানিয়েছেন রূপা হক। রূপা হক উনি আজকে আম বাংলাদেশ বিষয়ে মুখ খুলেছেন এবং রূপা হকটি কে? রূপা হক হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশী সংসদ সদস্য। উনি আজকে আম যে কথাটি বলেছেন তিনি আ ব্রিটিশ সংবাদ মাধ্যম দি স্ট্যান্ডার্ডের এক নিবন্ধনে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে তার মতামত তুলে ধরেন। আমি সেই সংবাদের কিছু অংশটি আপনাদেরকে আগে পড়ে শোনাচ্ছি। তারপর আমি আমার বিশ্লেষণের জায়গাটিতে আসছি। লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি বৃহস্পতিবার দি স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। লেখার শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হলো। কুশপুতুল পোড়ানো হলো, যা ঢাকা থেকে আম টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে আম তিয়ানআনমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশটির আয়ুকালের বড় অংশই শাসন করেছেন। সর্বত্র তার বাবার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করে। দি স্ট্যান্ডার্ডের লেখায় রূপা হকও তার বাংলাদেশ ভ্রমণের কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। সদ্য বিদায়ী সরকারের আমলে উঠা ভোট কারচুপি, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়েও তিনি কথা বলেন। দর্শক শুনলেন, আমি সংবাদটি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা যদি একটু লক্ষ্য করেন, রূপা হক তিনি কয়েকটা কথা বলেছেন। সেটি হচ্ছে ভোট কারচুপি, তারপর হচ্ছে আম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। দেখুন, গত ১৬ বছরে বাংলাদেশ এমন কিছু নেই যেটি এক্সপেরিয়েন্স করেনি। বাংলাদেশ তার জীবনের আ বড় সময়টি বাংলাদেশ জন্মের পর থেকে, বাংলাদেশ যেই প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিয়েছিল, সেই জন্মের পর থেকে, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে, দেশ স্বাধীনের পর থেকে যেটি হয়েছে, আমাদের দেশ কখনো শান্তিতে ছিল না এবং এই শান্তিতে না থাকার প্রধান কারণটি হচ্ছে আমাদের মুরব্বীরা। আমাদের যারা সিনিয়র ছিলেন, আমি তাদেরকেই দোষী। আপনি যদি বেশ একটু যদি পেছনের দিকে যান, আপনি যদি ১৯৪৭ সালে যদি আপনি ভারত-পাকিস্তান আ ভাগ হওয়ার বিষয়টি নিয়েও যদি আপনি দেখেন, অনেকে কিন্তু ভারতেও অনেকে কিন্তু তাদের দেশকেই দুষেছে এবং তাদের সিনিয়র নেতাদেরকেই দুষেছে। পাকিস্তান, ভারত তাদের সিনিয়র নেতাদেরকেই কিন্তু দুষেছে এবং তাদের ভুলের কারণেই কিন্তু আজ ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়েছে। ঠিক সেইম ভাবে আপনারা যদি একটু দেখেন, বাংলাদেশ আ কিন্তু ধরতে গেলে একদম ইন্ডিয়ার পেটের মধ্যের একটা দেশ। এবং মানে এই দেশের চারিপাশে হচ্ছে ভারত দিয়ে ঘেরা। এটি তো সত্য কথা। এটি তো অস্বীকার করার কিছু নাই। ভারতকে কখনো আমাদের শত্রু ভাবতে হবে বা ভারতের প্রতি কোনো ক্ষোভ থাকবে, এটিও কিন্তু কখনো মানুষ ভেবে নেয়নি। যদিও ব্যক্তিগতভাবে আমি কোনো কথা বলছি না। আমার কোনো কনটেন্টে বা আমার কোনো মতামতে, বিশ্লেষণে আমি ব্যক্তিগত মতামত আমি কখনো তুলে ধরছি না। আমি আমার মতামতগুলো দিচ্ছি ৩ টা জায়গার বেসিসে। ১ হচ্ছে গণমাধ্যম, ২ একদম রুট লেভেলের একজন ব্যক্তি কি ভাবছে, আমি সেই কথাটিই কিন্তু তুলে ধরি এবং সেটি নিয়েই আমি আমার বিশ্লেষণ করি। এবং ৩ নাম্বার হচ্ছে, আমি সার্বিক পরিস্থিতিটা দেখি, বিশ্বের নজর থেকে দেখি এবং যেই দেশের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কিছুটা আ
শর্ট হয়ে আসছে, কিছুটা ছোট হয়ে আসছে। আমরা সেই অবজারভেশনের জায়গা থেকে আমি কিছুটা চেষ্টা করি এনালাইজ করবার, এবং সেই এনালাইসের পরে আমি আমার একটি মতামত দেওয়ার চেষ্টা করি। সেই জায়গাতে ভুল থাকতে পারে। অবশ্যই সেই ভুলের জায়গাগুলো আপনারা সংশোধন করে দিবেন। যদি আমি ভুল থাকি, আমি আমার ভুল স্বীকার করতে অলওয়েজ রেডি আছি। তবে আমি রূপা হকের সাথে 100% এগ্রি করছি। ভোট কারচুপি, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ১৬ বছরে এমন কিছু নেই যা আগের সরকার করেনি। এখন এই জায়গাটিতে দেখুন কিভাবে একটি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের ভারতের বন্ধুরা, মানে ভারতের যারা একদম ব্যক্তি পর্যায়ে যারা আছে, যারা সরকারে নেই, তারা এমনভাবে ভারতের গণমাধ্যম দ্বারা প্রভাবিত হয়েছে যে তারা ভেবেই নিয়েছে বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে, মাইনরিটিসদের রাইটস নষ্ট করা হচ্ছে। না, বিষয়টি মোটেও এরকম না। আপনাদের জানতে হবে যে বাংলাদেশের আজকের যে ক্ষোভ, এই ক্ষোভের বিষয়টি কিন্তু এসছে ভোট কারচুপি, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। দেখুন, গত ১৬ বছরে বাংলাদেশে এই যে ভোট কারচুপি হয়েছে, যারা ভোট দিতে পারেনি, আমি গত ২ টার্ম, হ্যাঁ, আমি গত ২ টার্ম আমি কোনো ভোট দিতে পারি নাই। আমি ভোট দেই নাই। ইনফেক্ট আমি ভোট দিতে পারি নাই বলাটা ভুল হবে। আমি ভোটই দেই নাই। কেন ভোট দেই নাই? তার প্রধান রিজন হচ্ছে, why should I cast my vote? Why should I utilize my rights? Because I see that across Bangladesh, no one is being able to utilize his or her rights. No one is able to practice their rights. Utilizing our rights was taken by the previous government. Was taken by the previous government. Previous government never allowed its people to practice their rights. Somehow, or I mean, somehow there were some mechanisms that previous government went wrong with their understandings or with their informations. I mean, they misunderstood the people of Bangladesh. তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই আসলে আমরা চাই না। আমরা চাই না যে ভারতের মতো বিশ্ব আমাদেরকে ভুল বুঝুক। অ্যাকচুয়ালি এখানে ভুল বুঝার কিছু নাই। আমি যা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি বিশ্ব ঠিকই দেখছে, ভারত ভুল দেখছে। কোথায় রং হয়েছে? ভারতকে বুঝতে হবে, ভারতকে আরেকটু স্টাডি করতে হবে। ভারতকে ভারতের জায়গা থেকে চিন্তা করলে হবে না। ডেফিনিটলি ভারত তার স্বার্থের জায়গাটুকু দেখবে। সো ভারত তার স্বার্থের জায়গা দেখে যে কাজটি করছে, ডেফিনিটলি বাংলাদেশকেও তার স্বার্থের জায়গা দেখে সেই কাজটি করতে হবে। সো আমরা ফিরে আসি একটু রূপা হকের এই লেখাটির সাথে। যে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে উনি ওনার পক্ষে মত দিয়েছেন যে উনি চান না শেখ হাসিনা যুক্তরাজ্যে যান। তার কারণটা হচ্ছে, উনি শুরু থেকে দেখেছেন, বাংলাদেশের অনেক চিত্র দেখেছেন। উনি উনি বাংলাদেশে দেখেছেন গত ১৬ বছরে কিভাবে একটা দেশ স্বৈরতন্ত্রে রূপান্তরিত হচ্ছিল। উনি দেখেছেন কিভাবে মানুষ সরকার সরকার দলীয় যারা আছে তারা কিভাবে ভোট কারচুপি করছে। তিনি দেখেছেন কিভাবে গুম করা হয়েছে। আয়নাঘরের কথা আজকেও মানুষ জানে। আপনারা জাস্ট সার্চ করলে দেখবেন হোয়াট ইজ আয়নাঘর। আয়নাঘর থেকে ফিরে, মানে বাংলাদেশের একটি বাচ্চাও জানে আজকে আয়নাঘর কি। এমন তো হয় যে অনেক বাচ্চা ভাত, মানে ছোট বাচ্চা যারা আছে তারা যদি কিছু খাবার-দাবার খেতে না চায়, তাদেরকে বলে ভয় দেখানো হয়, তোকে কিন্তু আয়নাঘরে পাঠিয়ে দেব। বিষয়টা কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছে। আয়নাঘর বাংলাদেশের মানুষের জন্য এতটা ভয়ানক একটা স্পেস। বাংলাদেশের মানুষ কখনো কোনো কথা বলতে পারে নাই। বাংলাদেশের মানুষ তার মনের জায়গাটুকু তুলে ধরতে পারে নাই। অতএব দিন শেষে কি হয়েছে? মানুষ একটা কিছু লিখলে তাকে আইসিটি অ্যাক্টে দেখা গেছে মামলা হয়ে গেছে। মানুষ কিছু বললে তাকে গুম করে ফেলা হয়েছে। মানুষ কিছু করতে চাইলে স্বাধীনতার যে জায়গাটুকু, এটি পুরো দমে খর্ব করা হয়েছে বাংলাদেশে গত ১৬ বছরে। হিউম্যান রাইটস মানে যেইভাবে নষ্ট করা যায়, এটির আসলে কোনো শেষ নাই। মানে যেইভাবে হিউম্যান রাইটস কে ধ্বংস করা যায়, ঠিক সেভাবেই হিউম্যান রাইটস কে
ধ্বংস করা হয়েছে। রূপা হোক লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। অনেক বাংলাদেশী মনে করে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। রূপা চান তার সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয়।" ডেফিনিটলি দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আ এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ চাইছে আ আন্তর্জাতিক আদালতে আ মামলা হোক এবং সেই জায়গাটিতে তার বিচার হোক এবং জনগণের দাবি তাকে ফিরিয়ে আনা হোক। ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে। এই জীবনে মানে শেখ হাসিনার বয়স তো এখন ৭৭ বছর। উনি মৃত্যুর আগে আর বাংলাদেশের মাটি দেখতে পারবেন কিনা আমার সন্দেহ হচ্ছে এবং আমি এতে খুব আ কষ্ট পাচ্ছি। যার পিতা এই দেশের জন্য এত কিছু করলেন, তার কন্যা তার পিতার নাম ধ্বংসের সাথে, সাথে তিনিও আর বাংলাদেশের মাটিতে কখনো ফিরতে পারবেন না বলে মনে হচ্ছে। এমন অবস্থা তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গাটি উনি এমনভাবে ধ্বংস করেছেন, উনি মৃত্যুর আগে আর কখনো বাংলাদেশের বর্ডারটি উনি দেখতে পারবেন না। এমন অবস্থা হয়েছে তার। তাকে ভারতেই হয়তোবা আ থেকে যেতে হবে। ঠিক যেমন তাসলিমা নাসরিন। অতএব দর্শক, আপনারা যদি আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে আ এই, এই ১৬ বছরের পাঠ চুকিয়ে এখন শেখ হাসিনা চলে গেছে ভারতে। আমার মনে হয় ভারতের উচিত হবে আ বিষয়টি বাংলাদেশের জনগণের আ জায়গাটি বিবেচনা করা এবং তারপর ডিসিশন নেয়া। ধন্যবাদ।